আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপ চাইতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। ধন্যবাদ আপনাকেও, আপনার দর্শকদের অনেক অনেক। আপনার দর্শকের টানে আর থাকতে পারলাম না আরকি। এখনো আমি নিশ্চিত যে নির্বাচন হচ্ছে না। কারণ এখনো ১২ তারিখ হইতে অনেক বেশ কয়েকদিন সময় আছে। এখনো বোধহয় ১২-১৩ দিন আছে। বহু কিছু ঘটে যেতে পারে। কারণ এই বাংলাদেশ সব সম্ভবের দেশ। আর যদি কোনো কারণে নির্বাচন হয়ে যায়, যে প্রিয় দর্শক আমাদের প্রশ্ন করেছেন সরকারকে, আওয়ামী লীগ বিনা এই নির্বাচন কোনো অবস্থাতেই টিকবে না। প্রশ্নই আসে না। কে স্বীকৃতি দিবে? একমাত্র আমেরিকা ছাড়া পৃথিবীর কোনো রাষ্ট্রই তাকে স্বীকৃতি দিবে না। চায়না চুপ থাকবে, ভারতও সতর্ক প্রতিক্রিয়া ব্যক্ত করবে। ইউরোপীয় ইউনিয়ন তো আপনি দেখেছেন যে ইউরোপীয় ইউনিয়ন এখন পুরা ভারতের দিকে হেলে গেছে। মানে পুরা ইউরোপীয় ইউনিয়ন, আপনি জানেন ইউরোপীয় ইউনিয়নের প্রেসিডেন্ট বলছে যে মাদার অফ অল ডিলস। মাদার অফ অল ডিলস অর্থাৎ নরেন্দ্র মোদীর সাথে তারা চুক্তি করতে পারে। তারা বলছে মাদার অফ অল ডিলস। এখন এই বেকুবদের এটা বুঝে কিনা বাংলাদেশের পাঙ্গুরা আমি জানি না। এর মানে ইউরোপীয় ইউনিয়নের প্রেসিডেন্ট এটা বলা মানেটা কি? ভারত কত বড় শক্তি এই গাধারা এটা বুঝেই না। এরা পারমাণবিক বোমা গিলে খাবে। ভারতের ৩ দিনে দখল করবে, ৪ দিনে দখল করবে, ৭ দিনে দখল করবে। মানে ভারত মনে হয় যে বাংলাদেশের মতো গণিমতের মাল হয়ে গেছে। কিন্তু সেই ভারতে ইউরোপীয় ইউনিয়নের প্রেসিডেন্ট বলে যে মাদার অফ অল ডিলস তারা সম্পন্ন করেছে নরেন্দ্র মোদীর সাথে। এই আকল তো তাদের নাই। কারণ নির্বোধ শিশু কিন্তু সিংহের লেজ দিয়েও কিন্তু কান খোঁচায়। তো এই বাংলাদেশের বাঙ্গুরা সিংহের লেজ দিয়ে কান খোঁচাইতেছে। মানে ভারত হলো সিংহ, সেই লেজ দিয়ে কান খোঁচাইতেছে এই বাঙ্গুরা, বুঝতে পারতেছে না। যেটা বলতেছিলাম, নির্বাচন আওয়ামী লীগ ছাড়াই নির্বাচন কেউ মানবে না। আমরা কেউ আওয়ামী লীগকে পছন্দ করুক না করুক, দ্যাটস অ্যানাদার কোয়েশ্চেন। আওয়ামী লীগকে নির্বাচন অংশ নিতে দিতে হবে, কারণ বাংলাদেশের এখনো ৫০% মানুষের তারা প্রতিনিধিত্ব করে। আমি তাকে পছন্দ করি না করি, জামাতে কেউ তাকে পছন্দ করুক না করুক যায় আসে না। জামাত ৩% হয়, তারা যদি নির্বাচনে না নিলে নির্বাচন বিতর্কিত হয়। বিএনপির ২৫% হওয়ার পরে নির্বাচনে না নিলে যদি নির্বাচন বিতর্কিত হয়, তাও বিএনপি নিষিদ্ধ করে নাই, জামাত নিষিদ্ধ করে নাই, কোন রাজনৈতিক দলে আওয়ামী লীগ নিষিদ্ধ করেনি। তারপরেও সেই নির্বাচন যদি বিতর্কিত হয়, তাহলে এই নির্বাচন কেন বিতর্কিত হবে না? ওই জামাতের রাজাকারের বাচ্চারা যতই বলুক আওয়ামী লীগ ছাড়া নির্বাচন মানেই কি ইনক্লুসিভ নির্বাচন নয়, তা কে বলল? জনগণের অংশগ্রহণই বড় কথা। তাহলে গতবার আওয়ামী লীগ কি করেছিল? আওয়ামী লীগ কি বলছিল জামাত নিষিদ্ধ, বিএনপি নিষিদ্ধ? বলে নাই। তাহলে তো গতবার ওরা এই নির্বাচন যদি ১২ তারিখে হয়ে যায়, তাহলে কিন্তু ওই আওয়ামী লীগের যে নির্বাচন বিতর্কিত সেটা কিন্তু জায়েজ হয়ে যাবে। এই আকলিক তাদের নাই। অর্থাৎ মূলত তারা আওয়ামী লীগকেই প্রমোট করতেছে। যেমন ৩২ নাম্বার বাড়ি ভাঙার পরে তারা মূলত আওয়ামী লীগকে জিন্দা করেছে। তারা বঙ্গবন্ধুকে নিয়ে বেশি, বেশি বঙ্গবন্ধুর বিরোধিতা করার কারণে বঙ্গবন্ধু জীবিত বঙ্গবন্ধুর সাথে মৃত বঙ্গবন্ধু শক্তিশালী হয়ে গেছে। এই এদের বাড়াবাড়ি করার কারণে এই নির্বাচন ১২ তারিখে যদি হয়ে যায়, তাহলে আওয়ামী লীগের এই যে বিতর্কিত নির্বাচন এটা জায়েজ। কারণ আওয়ামী লীগ তো কোনো দলকে নিষিদ্ধ করেনি। আর এই নির্বাচন হুম। তো টিকবেই না। এই নির্বাচনের ফলাফল যাই ঘটুক, তারা তো তাদেরকেই আনবে ক্ষমতায়। আনার পরে তারা যে স্বপ্ন দেখতেছে আওয়ামী লীগ কিন্তু বিরোধী দল হিসেবে ১২ তারিখের পরে কিন্তু পৃথিবীর সব খেলা বদলে যাবে। বাংলাদেশের রাজনীতির পটও পরিবর্তন হয়ে যাবে। অনেক কিছুই বদলে যাবে। হাওয়া বাতাস ১২ তারিখের পরে বদলে যাবে। নির্বাচন হইলেও না হইলেও। যদি নির্বাচন হয় তাহলে একরকম, নির্বাচন না হলে একরকম। নির্বাচন হয়ে গেলে এই সরকার হাইয়েস্ট ২৬ সাল। ২৬ সাল হুম। ক্রস করতে পারবে না। একেবারে বিএনপি জামাত মিলকে জুলকেও যদি থাকে ২৬ সাল ক্রস করতে পারবে না। কারণ আপনি দেখতে পারতেছেন যে সারা পৃথিবীর রাজনীতি কিন্তু পাল্টে গেছে। সারা পৃথিবীর ইরান থেকে শুরু করে ভেনেজুয়েলা থেকে শুরু করে আর আমেরিকা যার বন্ধু হয় তার তো শত্রু দরকার নেই। তার শত্রুর দরকারই নাই। কারণ যেকোনো মুহূর্তে আমেরিকা একটু চোখটা ঘুরাবে, এই সরকার ৫ মিনিটও টিকবে না। ৫ মিনিট। যেমন একটা চ্যানেলে বিএনপির নেতা এসে বলেছিলেন আমাদের সাথে যে ওয়াকার যদি ব্যারাকে ফিরে যায়, ইউনূস সরকার ১ মিনিট টিকবে। তেমনি আমেরিকা যদি একটু চোখ বন্ধ করে, এই যে সরকার আসবে এই সরকার ১ মিনিটও টিকবে না। পরের দিনই পতন ঘটে যাবে আর আওয়ামী লীগ বানের পানির মতো ঢুকে পড়বে। আওয়ামী লীগকে আপনি ঠেকাইতে পারবেন না। কারণ আওয়ামী লীগের উপরে এত নির্যাতন, এত এত অত্যাচার করা হয়েছে যে এই ১৭ মাসে ১৭ বছর ফেল করে দিছে। তো এটা রিটার্ন আসবেই। কারণ প্রকৃতি তার নিজস্ব গতিতে চলবে। জামাতেরা বিএনপিদেরও একটু শিক্ষা পাওয়া দরকার। তাদের বোঝা উচিত যে তাদের শত্রুকে, আমি বারবার বলেছি, আমাদের বৃহত্তর ময়মনসিংহ বিভাগে, মানে বর্তমান বিভাগ ময়মনসিংহ হুম। অঞ্চলে যত হাঙ্গামা হয়, এমনকি আওয়ামী লীগ, বিএনপিতে, এর পিছনে ইন্ধন যোগায় এই জামাতেরা। এটা আমি কিন্তু এখন না, বারবার বলে আসছি, আপনার চ্যানেলে বলেছি। আমি লিখেছি বারবার। রেজাউল করিম হীরাকে শেরপুর থেকে গ্রেপ্তার করেছে, আপনার মনে আছে? আওয়ামী লীগের এমপি ৮০-র উপরে বয়স, তাকে ধরে আনলো এই জামাতের ষড়যন্ত্রে। এটা বলার কারণে জামালপুরে এক হিন্দু প্রতিবাদ করছে আমার বিরুদ্ধে। আপনি আমার ফেসবুক পোস্টে তো এখন ফেসবুকটা তো নাই। সে আমার সাথে বিতর্কে নামছে, কয় আমি নাকি মিথ্যা কথা বলতেছি। এই ষড়যন্ত্র করেছিল তখন জামাত বিএনপিকে দিয়ে। সে আবার লিখছে আমার বাড়ি তো জামালপুর সদর। মনে হয় যে জামালপুর সদরে থাকলে সব জানে, অন্য কেউ থাকলে অন্য কারো কেউ জানবে না। মানে চান্দের খবর নিতে গেলে চান্দে গিয়ে বাস করতে হবে। আমার বাড়ি হচ্ছে জামালপুর, এটা সে বোধহয় ভুলে গেছে। সে বুঝাইতে চাইছে যে তার বাড়ির সদরে, আমার বাড়ির সদরের নিচে না জানে কি, তার জানা নাই যে সদরে আমাদের সরিষাবাড়ি যে রাজনীতির মূল কেন্দ্র, এটা তার ধারণাই নেই। যাই হোক, জামালপুর কেন্দ্র সেন্টার নিয়ে চিন্তা করে না, সরিষাবাড়ির উপরে জামালপুরের রাজনীতি নিয়ন্ত্রণ অনেক কিছু নির্ভর করে। যাই হোক, যেটাই রেজাল্ট করে হীরাকে, যিনি সাবেক এমপি মন্ত্রী ছিলেন বিএনপি আওয়ামী লীগের, তাকে যখন ধরে আনে এত বয়স, তার স্ত্রী সহ, তাকে ভূমিপুষ থেকে কি যেন জমি রেজিস্ট্রি করতে গেছিল, তখন কি কারণে যেন এটা নিয়ে আমরা কথা বলেছি সম্ভবত, এই ষড়যন্ত্র হুম। করেছিল, বিএনপির তখন খুশি হয়েছিল। আমি জানতাম বিএনপির সাথে লাগবে। আমি আবারও বলি,
এমনকি বহু আগেও বলেছি যে একদিন এই দেশে বিএনপি নির্বাচনে শুধু তফসিল ঘোষণা করলে বিএনপি আর জামাতের যে মধুর প্রীতি, এই গাইঠে প্রীতি, এই প্রীতি কিন্তু আর থাকবে না। তো শেরপুরে একটা না, অনেক তো বেশি মরার কথা ছিল জামাতের। কারণ জামালপুরে জামাতের কোনো অস্তিত্ব নাই। লাত্তেও স্টাইলে ব্রহ্মপুত্র নদী আর যমুনা নদীর তীরে ফেলানো উচিত। এই বদমাইশগুলো জামাতের এখানে ১৫০০ কোটি টাকা পাবলিকের কাছ থেকে হাই হাই কোম্পানির মাধ্যমে নিয়ে নিছে। আপনি সার্চ দিলেই পাবেন, জামালপুর মাতারগঞ্জ লিখলেই পাবেন। জামালপুর লিখলে পাবেন যারা কি করছে। এই যারা মারে তারা তো মেরেই নেয়, যারা হাই হাই করে হাই হাই কোম্পানি। এই হাই হাই কোম্পানি জামাতে ৩টা কোম্পানি প্রায় ১৫০০ কোটি টাকা মেরে দিছে। এটা নিয়ে দেখবেন লাগাতার মিছিল মিটিং হয়েছে এবং আপনার চ্যানেল আপনারা দেখাইছেন। তো ওই শেরপুরে আরো বেশি মার খাওয়ার কথা ছিল জামাতের। বিএনপির আমি বুঝি না জামাত প্রেমী এত এরা, মানে জামাত প্রেমের এত বুধ, এটা আওয়ামী লীগ হলে কি করতে না? মানে জামাতের এত বড় সাহস হয় কি করে শেরপুরের মতো জায়গায়, জামালপুরের মতো জায়গায় বিএনপির সাথে মারামারি করে? এই সাহসটা এটা কিন্তু আজকাল বিএনপি দিয়েছে, তার ফল তারা ভোগ করতেছে। এটা করতে হবে, কারণ এই সৈয়দ আশরাফের ভাষায় মৌলবাদী শক্তি কেবলমাত্র আওয়ামী লীগের শত্রু না, তার ভাষায় শুধু আওয়ামী লীগের শত্রু, আমার ভাষায় এটা বাংলাদেশের শত্রু, বিএনপির শত্রু, পুরো বাংলাদেশের শত্রু। আপনি দেখেন আজকে পাপিয়া কি বলছে, বিএনপির যে সাবেক এমপি এবং তার হাজবেন্ড হারুনুর রশিদ এমপি প্রার্থী, জামাতের এই বিএনপির এমপি কিন্তু অত্যন্ত ধার্মিক মানুষ। দেখবেন সারাদিনই সংসদে তারা কোরআনের আয়াত তেলাওয়াত করে টুপি মাথায় দেয়। তারপরও তার বিরুদ্ধে জামাত যে সমস্ত কথা বলতেছে, আজকে পাপিয়া কি বলছে, এই যে কিছু সৈয়দ আশরাফ আশরাফ পাপিয়া, তিনি বলেছেন যে তামাকে যেমন ক্ষতিকর, জামাতে ইসলামও তেমন ক্ষতিকর। একেবারে জামাতের শরীর একটা পিত্তি চলে গেছে এই কথা সময়। এই কথা তো সত্যি। তামাক না, আফিমের চেয়ে বেশি ক্ষতিকর হলো এই জামাতের এই স্বাধীনতা বিরোধী শক্তি। এদের কিন্তু আশ্রয় প্রশ্রয় বিএনপি দিয়েছে, তাই তারা ভুক্তভোগী হবে, এটাই স্বাভাবিক। যেমন হেফাজতকে আজকারা দেওয়ার কারণে আওয়ামী লীগ ভুগতেছে না। আজকে দেখেন হেফাজত, জামাত কিন্তু বলে নাই শেখ হাসিনা ফাঁসি চাই, নাম নিয়ে বলে নাই। তারা বলছে আওয়ামী লীগের শাস্তি চাই হেন তেন। কিন্তু এই হেফাজত, যাকে গণজাগরণ মঞ্চ ভাঙ্গা আওয়ামী লীগ তাকে বুকে টেনে নিয়েছিল, এই হেফাজত কিন্তু এখন নাম ধরে বলে শেখ হাসিনা ফাঁসি চায়। আর আমরা যারা গণজাগরণ মঞ্চের কর্মী আছি, তারা কিন্তু এখন শেখ হাসিনার পক্ষে আমরা টোন হাই রাইজ করেছি, কথা পক্ষে বলতেছি। কিন্তু ওই যে হেফাজতকে ৩৩ বিঘা জমি দেওয়া হয়েছে, যে হেফাজতকে আপনার হাসান মাহমুদ গলা গলা নিয়ে পিরিতি করছে, গাইটে পিরিতি, যে হেফাজতকে শেখ হাসিনার দরজায় গিয়ে নিয়ে গেছেন, আওয়ামী লীগের সভানেত্রীর দরজায়, আওয়ামী লীগের দরজায়, সেই হেফাজত কিন্তু এখন শেখ হাসিনার ফাঁসি চায় নাম নিয়ে নিয়ে। কত বড় বেইমানেরা! তো জামাত বলেন আর হেফাজত বলেন, মৌলবাদী শক্তি কোনোদিনই আওয়ামী লীগের বন্ধু ছিল না। আমি বারবার বলি, মোল্লা আর মিলিটারি কোনোদিনই আওয়ামী লীগের বন্ধু হইতে পারে না, 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 হতে পারে না। আমি জানি এই কথা শুনে আওয়ামী লীগের অনেক বন্ধু বান্ধব মনক্ষুণ্ণ হবেন আমার এই কথা শুনে। ভাই, আপনি আওয়ামী লীগের করেন, আপনার দায়িত্ব, আপনার যে এজেন্ডা, আপনি হয়তো এইভাবে বলবেন না। আমি তো ভাই কোনো দল করি না, আমাকে যা সত্য তা বলতে হবে, কারণ আমাকে জনগণের পক্ষে কথা বলতে। মোল্লা আর মিলিটারি কোনোদিনই মুক্তিযুদ্ধের পক্ষে ছিল না, ভবিষ্যতে থাকবে না। আপনি দেখেছেন, তাই বলে সবাই না, আমি বলতেছি না যে শতভাগ মোল্লা শতভাগ মিলিটারি না, কিন্তু ৯০% বা ৯৫% বাদ থাকলো হাতে গোনা। এই হাতে গোনা কয়জন আর্মি, হাতে গোনা কয়জন মোল্লা হয়তো মুক্তিযুদ্ধের পক্ষে, কিন্তু ৯৫% মোল্লা মিলিটারি অবশ্যই আওয়ামী লীগের পক্ষে, বাংলাদেশের স্বাধীনতার বিরুদ্ধে। তার সর্বশেষ প্রমাণ দেখেছেন মেজর আখতারুজ্জামান, বিএনপির চেয়ারপারসন চেল চালায় জামাতে চলে গেছে, চেল চালায় জামাতে যোগ দিয়েছে। আবার তার আরেক, আপনি না করছেন এগুলো দেখাইছেন নাকি সুসুপ্ত পাঠক, যে তার আরেক পোলা গেছে কি হেফাজতে নাকি খেলাফতে। মানে সব মৌলবাদী দলে, জামাতেরা বিএনপিরই মুসলমান মনে করেন, আওয়ামী লীগের মনে করেন। এটা আমরা আওয়ামী লীগের বন্ধুদের বুঝাইতে পারি না। এটাই হলো আমাদের চীনের দুঃখ। আমরা যে বুঝাই এত, আরে ভাই আমরা তো এমপি মন্ত্রী হবো না, আসাদুজ্জামান নুরুজাই আওয়ামী লীগের এমপি হবে না, বা সে মেয়র হবে না, মন্ত্রী হবে না, আমিও হবো না। কারা হবে ভাই? আপনারাই হবেন। আমাদের এই কথায় যদি ইউনূস সরকারের পতন ঘটে, আওয়ামী লীগ ক্ষমতায় যায়, কথার কথা, আমাদের কথাই তো হবে না, সবার মূল্যতে হবে। কিন্তু কার লাভ হবে? ফায়দা তো আওয়ামী লীগের। আমরা কার বিরুদ্ধে বলতেছি? মৌলবাদী শক্তি কোনোদিনই আওয়ামী লীগের ঢাকিতে যাবে না। এটা আমি আওয়ামী লীগের লোকদের বুঝাইতে পারি না। এমনকি বিএনপি দ্বারা বুঝাইতে এখন কেমন লাগে, এই যে দেখেন মারামারি আরো হবে সামনে ১২ তারিখের পরে দেখবেন জামাত বিএনপির অনেকেই বলে না এরা আওয়ামী লীগের ভয়ে এক হয়ে যাবে। না রে ভাই, ক্ষমতার দ্বন্দ্বে কি বাপ পোলাকে ছাড়ে না। সুলতান সুলেমান তার পোলারা মেরে ফেলছে, ২ পোলারা মেরে ফেলছে। সুলতান সুলেমানের দাদা তার বাপেরা মেরে ক্ষমতায় গেছে। আপনি গিয়াসউদ্দিন আজম শাহ, যার নামে মাজার আছে বাংলাদেশে, ১৭ ভাইয়ের চোখ অন্ধ করে দিছে। কেউ কাউকে ছাড় দেয় না। এই আওরঙ্গজেব, যে এখন ভারতের মুসলমানদের জিন্দাপীর, বাপের বন্দি করছে, বোনের বিয়ে হইতে দেয় নাই, এবং ৩ ভাইরে জবাই করছে, আরেক ভাই দাঁড়ার মাথা কাইটা বাপের খাবারের প্লেটে দিয়ে আসছে। এই হলো ক্ষমতার দ্বন্দ্ব। ক্ষমতা কেউ কাউকে ছাড় দেয় না। বাংলাদেশে আমরা দেখেছি পিতা পুত্রের বিরুদ্ধে, স্বামী স্ত্রীর বিরুদ্ধে, ভাই ভাইয়ের বিরুদ্ধে, চাচা চাচার ভাইদের বিরুদ্ধে, মামা ভাগ্নের বিরুদ্ধে আমরা দেখেছি নির্বাচন করতে। দেখেন নাই? এই বাংলাদেশেই আছে। নির্বাচন কেউ কাউকে ছাড় দিবে না। যদি অনেকেই বলে যে আওয়ামী লীগের কথা বললে তারাও কেউ না রে ভাই, ক্ষমতার ব্যাপারে কেউ কারো ছাড় দেয় না। ১২ তারিখের পরে দেখবেন দেশে কি ঘটে, আরো ঘটবে, আরো ঘটবে। আমি চাই যে আওয়ামী লীগ নীরব থাকুক, আওয়ামী লীগ কোনো কর্মসূচি না দিক, চুপচাপ বসে বসে খেলা দেখুক, মঞ্চের বাইরে থেকে, মাঠের বাইরে থেকে খেলা দেখুক, মাঠে পরে নামুক, এর আগে একটু খেলুক, তারপরে আওয়ামী লীগ মাঠে যাক। আর যেটা আপনি বললেন যে এই বারবার আওয়ামী লীগকে এরা মৌলবাদী শক্তি, কখনোই আওয়ামী লীগকে তারা মুসলমানই মনে করে না। আরে ভাই, আমি বারবার এটা বলেছি, কয়েকটা লাইভে গিয়ে বলেছি, লিখেছি। আওয়ামী লীগের আমল আমার মনে আছে ১৪ কি ১৫ সালে ঘটনা, আওয়ামী লীগ পাওয়ারে। আরে ভাই, রংপুরে আওয়ামী লীগের লোকদের মসজিদে নিয়ে তওবা পড়াইছে। বলছে যে বল আওয়ামী লীগ যারা করে তারা কাফের, তারা হিন্দু, তারা ইহুদি, তওবা পড়াইছে।
এটা হাইকোর্ট পর্যন্ত গেছে, হাইকোর্ট ডিসির উপরে রুল জারি করছে আওয়ামী লীগ পাওয়ারে থাকতে। তারপরে এদের বোঝায় কয়টা বিচ্ছিন্ন ঘটনা, এখন বিচ্ছিন্ন ঘটনা বাড়াইছে না? আরে ভাই, চাণক্য নীতিতে আছে শত্রুকে কখনো ছোট ভাবতে নেই, গীতাতেও আছে শত্রুকে কখনো ছোট ভাবতে নেই। আপনি আপনি ওটা ধর্মগ্রন্থ হিসেবে না নিয়ে যদি আপনি দর্শন হিসেবেও নেন, আর চাণক্য তো বলছেই যে শত্রুকে ছোট ভাবলে আপনি বিপদে পড়বেন। কতবার বলেছি আওয়ামী লীগের লোকদের, জামাত কিন্তু সক্রিয়। তারা বলে বিএনপি দেশে নাই, জামাত আমাদের কি করবে? এখন কি করতেছে? বাংলাদেশের অন্তর্বর্তী সরকার ঘোষিত ঐতিহাসিক নির্বাচনে প্রকাশ্যে হত্যাকাণ্ড চললেও সরকারের দাবি আশাতীত ভালো আছে দেশের আইন শৃঙ্খলা আর নিরাপত্তা পরিস্থিতি। একদিকে একটি অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের জন্য অন্তর্বর্তীকালীন সরকারের সর্বোচ্চ পর্যায়ের আশ্বাস এবং নির্বাচন কমিশনের তোড়জোড়, অন্যদিকে রাজপথে ক্রমবর্ধমান সহিংসতা ও অবৈধ অস্ত্রের ঝঞ্ঝনানি সাধারণ ভোটারদের মনে গভীর শঙ্কার জন্ম দিয়েছে। এরই মধ্যে নির্বাচন উপলক্ষে দেশের বেশ কয়েকটি জেলা সফর করে ফেলেছেন বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। আনুষ্ঠানিকভাবে এসব সফরে জেনারেল ওয়াকার আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে দায়িত্ব পালনের ক্ষেত্রে সেনা সদস্যদের সর্বোচ্চ পেশাদারিত্ব, নিরপেক্ষতা এবং শৃঙ্খলা বজায় রাখার নির্দেশ দিয়েছেন। এমনটাই দাবি করা হয়েছে সেনা সদর থেকে। প্রশ্ন উঠেছে, জেনারেল ওয়াকার তার সবগুলো সফরে নিরপেক্ষতা আর পেশাদারিত্বের কথা বললেও ম্যাজিস্ট্রেসি পাওয়ারের মতো শক্তিশালী আইনি ক্ষমতা থাকা সত্ত্বেও মাঠ পর্যায়ে সহিংসতার গ্রাফকে নিম্নগামী করতে পারেনি বাহিনীটি। উল্টো শেরপুরে বিএনপি জামাত সংঘর্ষের পর সেনাবাহিনী আদৌ নিরাপত্তা দিতে পারবে কি না সে প্রশ্ন বড় হয়ে দেখা দিয়েছে। একাধিক সূত্র বলছে, বর্তমানে আইন শৃঙ্খলা পরিস্থিতির যে অবস্থা তাতে নির্বাচনকে ঘিরে জেনারেল ওয়াকার দ্বিমুখী সংকটে পড়েছেন। একদিকে গোয়েন্দা রিপোর্টে বলা হয়েছে কমপক্ষে 5 ধরনের নিরাপত্তা ঝুঁকি নিয়ে এগোচ্ছে জাতীয় সংসদ নির্বাচন। সেই ঝুঁকিগুলো ঠেকাতে গিয়ে সেনাবাহিনী কঠোর হলে আন্তর্জাতিক বিভিন্ন সংস্থার পক্ষ থেকে চাপ আসতে পারে। আবার নির্বাচনে যদি বড় ধরনের কারচুপি হয় বা সেনাবাহিনী কোনো বিশেষ পক্ষ নেয়, তবে তা শান্তিরক্ষী মিশনে বাংলাদেশের অবস্থানকে দুর্বল করতে পারে। প্রশ্ন হলো, সেনাবাহিনীকে বিশেষ ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দিয়ে মোতায়েন করা সত্ত্বেও পরিস্থিতির দৃশ্যমান উন্নতি না হওয়া এবং সেনা প্রধানের দেশব্যাপী সফরের মধ্য দিয়ে তিনি আসলে কি বার্তা দিতে চাইছেন? নির্বাচনের তফসিল ঘোষণার পর থেকে সারা দেশে যে অস্থিরতা দেখা দিয়েছে তা কেবল বিক্ষিপ্ত সংঘাতের মধ্যেই সীমাবদ্ধ নেই। সবশেষ শেরপুরে প্রার্থীদের নির্বাচনী ইশতেহার পাঠ অনুষ্ঠানে চেয়ারে বসাকে কেন্দ্র করে বিএনপি নেতাকর্মীদের সঙ্গে সংঘর্ষে জামাত ইসলামের শ্রীবর্দী উপজেলার সেক্রেটারি রেজাউল করিম নিহত হয়েছেন। কেবল শেরপুরের এক ঘটনাই নয়, 11ই ডিসেম্বর তফসিল ঘোষণার পর থেকে আরো 3টি রাজনৈতিক হত্যার ঘটনা ঘটেছে। পুলিশ সদর দপ্তরের হিসাব অনুযায়ী গত 12 ডিসেম্বর থেকে 26শে জানুয়ারি পর্যন্ত 45 দিনে সারা দেশে